Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, now I am going to discuss the critical summary and development of thought of the poem Tintern Abbey by William Wordsworth. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. তো ভিউয়ার্স, তাহলে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিন্টার্ন অ্যাবে কবিতাটির সমালোচনামূলক সারাংশ এবং চিন্তার বিকাশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। William Wordsworth visits Tintern Abbey in the Wye Valley after an absence of 5 years. তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করেছেন? 5 বছরের অনুপস্থিতির পর ওয়াই উপত্যকায় টিন্টার্ন অ্যাবে পরিদর্শন করেন। ওয়াই হচ্ছে একটি নদী। তো ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন প্রকৃতির একজন শ্রেষ্ঠ কবি। হি ইজ এ লাভার অফ ন্যাচারাল সিনারি। তিনি হচ্ছেন যে প্রাকৃতিক দৃশ্যের প্রেমিক। দ্য পোয়েম ফলস ইন্টু 3 পার্টস। এই টিন্টার্ন অ্যাবে কবিতাটি 3 ভাগে বিভক্ত। ডেসক্রিপশন অব দ্য সিনারি, প্রথম ভাগে তিনি প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন। দ্য পোয়েটস ফিলোসফি অফ নেচার, দ্বিতীয় ভাগে প্রকৃতির প্রতি কবির যে দর্শন তার বর্ণনা দিয়েছেন। অ্যান্ড অ্যাড্রেস টু হিজ সিস্টার রথি, এবং তৃতীয় ভাগে তিনি তার বোন রথির প্রতি সম্বোধন করেছেন, অর্থাৎ একটি উপদেশ দিয়েছেন তার বোনের প্রতি। তো ডিসক্রিপশন অব দ্য সিন, তার প্রথম ভাগ হচ্ছে যে দৃশ্যের বর্ণনা। দ্য পোয়েট পেস এ সেকেন্ড ভিজিট টু টিন্টার্ন অ্যাবে আফটার অ্যান অ্যাবসেন্স অফ 5 years। তো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 5 বছর অনুপস্থিতির পর টিন্টার্ন অ্যাবেতে দ্বিতীয়বার তিনি আসেন। হি হিয়ার্স দ্য মারমারিং সাউন্ড অফ দ্য ওয়াটার্স অফ দ্য রিভার ওয়াই। তিনি কী করেন? ওয়াই নদীর পানির কলকল ধ্বনি বা গুঞ্জন ধ্বনি তিনি শুনতে পান। দ্য টল মাউন্টেন্স গিভ অ্যান ইমপ্রেশন অফ ডিপ সেক্লুশন অর লোনলিনেস। তো লম্বা লম্বা বা উঁচু যে পাহাড়গুলো আছে সেগুলো একটা গভীর নির্জনতার ছাপ দেয় কবিকে। দ্য গ্রিন ফিল্ডস সেম টু স্ট্রেস অ্যাজ ফার অ্যাজ দ্য হরিজন। সবুজ যে মাঠগুলো আছে সেগুলো দিগন্ত পর্যন্ত বিস্তৃত বলে মনে হয়। দ্য ল্যান্ডস্কেপ ইজ কাম অ্যান্ড কোয়াইট। ওখানকার যে ভূদৃশ্য সেটা হচ্ছে নীরব এবং শান্ত। দ্য পোয়েট লাইজ ডাউন আন্ডার দ্য সাইকামো ট্রি। কবি ডুমুর গাছের নিচে শুয়েছে। দ্য প্লটস অ্যাটাচড টু দ্য কটেজ আর গ্রিন রাইট আপ টু দ্য কটেজ ডোর। ওই কুটিরের যে সংযুক্ত যে প্লটগুলো আছে সেই প্লটগুলো সবুজ। কুটিরের দরজা পর্যন্ত সেগুলো হচ্ছে সবুজ, অর্থাৎ কুটিরের চারপাশে যতগুলো প্লট বা জমি আছে সবগুলো হচ্ছে সবুজ, এমন একেবারে ঠিক কুটিরের ঘর পর্যন্ত। দ্য ফ্রুটস অন দ্য ট্রি আর অ্যাট দিস সিজন আনরাইপ অ্যান্ড গ্রিন। তো এই ঋতুতে গাছের ফলগুলো কাঁচা এবং সবুজ। বুশেস আর গ্রোয়িং ওয়াইল্ড ইন দ্য জঙ্গল। জঙ্গলে ঝোপঝাড়গুলো জন্ম নিচ্ছে বা গজাচ্ছে। দে লুক লাইক অ্যান ইরেগুলার লাইন অফ দ্য হেজ। ওই যে ঝোপঝাড়গুলো এগুলো হচ্ছে যে অনিয়মিতভাবে বা এলোমেলো দেখাচ্ছে। স্মোক ইজ রাইজিং ফ্রম অ্যামং দ্য ট্রিজ। ওই গাছগুলো থেকে ধোঁয়া উঠছে। ফ্রম দিস স্মোক উই গেস দ্যাট
Either some homeless wanderers are making fire in the jungle or some hermit or holy man is sitting in the jungle near his fire. তাহলে smoke is rising from among the trees, ওখানকার যে গাছপালা থেকে ধোঁয়া উঠতেছে। ফ্রম দিস স্মোক, এই ধোঁয়া থেকে উই গেস দ্যাট, আমরা অনুমান করতে পারি যে সেখানে কোনো এক গৃহহীন ভবঘুরে জঙ্গলের মধ্যে আগুন জ্বালাচ্ছে, অথবা কোনো এক আপনার হারমিট সন্ন্যাসী অথবা পবিত্র মানুষ, সে হচ্ছে তার আগুনের নিচে জঙ্গলে সে বসে আছে। তো ভিউয়ার্স, তাহলে আমরা 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগে আমরা কি পেলাম, সেখানকার যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা আমরা পেলাম। এখন কবি তারপরে কি প্রকৃতির প্রতি তার যে দর্শন, তার প্রকৃতি দর্শন প্রকাশ করেছেন দ্বিতীয় ভাগে। দ্য পোয়েট হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম দিস সিন ফর 5 years। কবি 5 বছর ধরে এই প্রাকৃতিক দৃশ্য থেকে দূরে আছেন। বাট হি হ্যাজ নট ফরগটেন দিস সিন থ্রু হিজ লং অ্যাবসেন্স। কিন্তু এই দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও তিনি এই দৃশ্যকে ভুলে যাননি। দিস সিন হ্যাজ নট বিকাম ব্ল্যাঙ্ক ইন হিজ মেমোরি অ্যাজ ইজ দ্য ল্যান্ডস্কেপ টু এ ব্লাইন্ড ম্যানস আই। একজন অন্ধ মানুষের চোখে প্রাকৃতিক দৃশ্য যেমনটা হয়, তেমনভাবে তার স্মৃতিতে এই প্রাকৃতিক দৃশ্যটা হচ্ছে শূন্য হয়নি, অর্থাৎ মুছে যায়নি তার দৃষ্টিতে। একসময় তিনি এখানে এসেছেন, সেই প্রাকৃতিক দৃশ্যটা তার স্মৃতিতে এখনো আছে। দ্য মেমোরি অফ নেচার সিন ব্রিংস প্লেজার। প্রাকৃতিক দৃশ্যের স্মৃতি আনন্দ নিয়ে আসে। দ্য পোয়েট ওয়াজ ট্রাভেলড ইন দ্য নয়েজি টাউনস অ্যান্ড দ্য সিটিজ। কবি এই কোলাহলপূর্ণ শহর এবং নগরে সে অস্থির হয়ে গিয়েছিলেন। বাট মেমোরিজ অফ দিস লাভলি সিন অফ নেচার রিফ্রেশড হিজ মাইন্ড। কিন্তু প্রকৃতির এই সুন্দর দৃশ্যের স্মৃতি তার মনকে সতেজ করেছিল। অ্যান্ড ব্রোট হিম প্লেজার অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং তাকে মনের আনন্দ এবং শান্তি এনে দিয়েছিল। নেচার মেক্স ম্যান নোবল। প্রকৃতি মানুষকে মহৎ করে। তো ভিউয়ার্স, আমরা অলরেডি কয়েকটি দর্শন পেলাম। একটি হলো কি, যে প্রাকৃতিক দৃশ্যের স্মৃতি আনন্দ নিয়ে আসে। তারপরে আমরা আরেকটা দর্শন পেলাম কি, যে নেচার মেক্স ম্যান নোবল, প্রকৃতি মানুষকে মহৎ করে। এ অর্শিপার অফ নেচার ডাজ এ 1000 লিটল অ্যাক্টস অফ গ্রেটনেস অ্যান্ড লাভ। প্রকৃতির উপাসক মহৎ এবং ছোট ছোট অনেক মহৎ কাজ এবং প্রেমময় অনেক ছোট ছোট মহৎ কাজ করে। দিস স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস আর নট রিমেম্বার্ড বাই দ্য ওয়ার্ল্ড। এই ছোট ছোট দয়ালু কাজগুলো পৃথিবী মনে রাখে না। নেচার ইনোবলস আস। প্রকৃতি আমাদের মহৎ করে তোলে। উই আন্ডারস্ট্যান্ড দ্য মিস্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর রহস্য বুঝতে পারি। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর অর্থ এবং উদ্দেশ্য বুঝতে পারি না। বাট এ অর্শিপার অফ নেচার আন্ডারস্ট্যান্ডস দ্য মিস্ট্রি। কিন্তু প্রকৃতির একজন উপাসক সে এই রহস্য বুঝতে পারে। হি আন্ডারস্ট্যান্ডস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড। কবি এখানে পৃথিবীর অর্থ বুঝতে পারে। নট বাই হেড বাট বাই হার্ট। অর্থাৎ কবি এই পৃথিবীর অর্থ বুঝতে পারে মাথা দিয়ে নয়, তার হৃদয় দিয়ে। আওয়ার বডি স্লিপস ফর দ্য টাইম বিং। আমাদের দেহ আপাতত ঘুমাচ্ছে। তো আমাদের যে শরীর বা আমাদের দেহ, সেগুলো আপাতত ঘুমায়।
আওয়ার সোল ওয়েক্স, আমাদের আত্মা জেগে ওঠে, অ্যান্ড উই গেট এ গ্রাস্প অফ দ্য মিনিং অফ ক্রিয়েশন, এবং আমরা সৃষ্টির অর্থ বুঝতে পারি। হিলিং পাওয়ার অফ নেচার, প্রকৃতির আরোগ্য শক্তি, অর্থাৎ প্রকৃতিতে আরোগ্য শক্তি আছে, এটা একটা দর্শন। নেচার হিলস আওয়ার ট্রাবলস অ্যান্ড সরোস, প্রকৃতি আমাদের সমস্যা, আমাদের দুঃখ কষ্ট দূর করে, নিরাময় করে। দ্য পয়েট ওয়াজ মিজারেবল ইন দ্য সিটি, কবি শহরের মধ্যে দুর্দশাগ্রস্ত হয়েছিলেন। দ্য ডে লাইট ওয়াজ জয়লেস, দিনের আলো আনন্দহীন হয়ে গিয়েছিল শহরে। দ্য নয়েজ অ্যান্ড দ্য ম্যাড ফেভার অফ দ্য টাউন লাইফ সিমড টু স্টপ দ্য বিটিং অফ হিজ হার্ট, অর্থাৎ শহুরে জীবনের যে কোলাহল বা হইচই শব্দ এবং পাগলের মতো যে উত্তেজনা, সেটা কবির হৃদয়ের স্পন্দন থামিয়ে দিয়েছিল বলে মনে হয়েছিল। অ্যাট সাচ টাইমস, এরূপ সময়ে, দ্য মেমোরি অফ দি সিন অফ দ্য মাউন্টেন্স, ফিল্ডস অ্যান্ড রিভার্স কিওয়ার্ড হিজ ট্রাবলস অ্যান্ড ব্রোড হিম হ্যাপিনেস। তো অ্যাট সাচ টাইম, এরূপ সময়ে যে পাহাড়, মাঠ এবং নদীর দৃশ্যের স্মৃতি তার যে সমস্যা, তার যে অস্থিরতা দূর করেছিল এবং তাকে সুখ বা আনন্দ এনে দিয়েছিল। টুডে হি স্ট্যান্ডস সিইং দিস সিন আফটার 5 years অ্যাবসেন্স, 5 বছর অনুপস্থিতির পর আজকে কবি এই দৃশ্য দেখে দাঁড়িয়ে দান। হি ইজ গেটিং প্রেজেন্ট প্লেজার, তিনি বর্তমানে এই দৃশ্য দেখে তিনি আনন্দ পাচ্ছেন। অলসো হি ইজ ফিলিং হিজ মাইন্ড উইথ এ স্টোর হাউস অফ প্লেজার ফর দ্য ফিউচার, তাহলে তিনি বর্তমানে আনন্দ পাচ্ছেন, এছাড়াও তিনি ভবিষ্যতের জন্য তার মন আনন্দের ভাণ্ডার দিয়ে তার মনকে পরিপূর্ণ করতেছেন, অর্থাৎ ভবিষ্যতের আনন্দের জন্য তিনি আনন্দ জোগাড় করতেছেন। বর্তমানেও আনন্দ পাচ্ছেন এবং ভবিষ্যতের আনন্দও তিনি এখানে পাচ্ছেন বা জড়ো করতেছেন। দ্য রিমেম্বারেন্স অফ দিস সিন ইন ফিউচার উইল ব্রিং হিম গ্রেট প্লেজার, তো ভবিষ্যতে এই দৃশ্যের যে স্মৃতি, এই স্মৃতি তাকে আনন্দ দেবে। So this scene gives him joy in the present and gives promise of joy for the future. সুতরাং এই দৃশ্য তাকে বর্তমানে আনন্দ দেয় এবং ভবিষ্যতে আনন্দের প্রতিশ্রুতি দেয়। The stages of the poet's view of nature, কবির প্রকৃতির প্রতি যে দৃষ্টিভঙ্গির পর্যায়, অর্থাৎ কবি কোন পর্যায়ে প্রকৃতিকে কিভাবে দেখে। ইন বয়হুড, বাল্যকালে বা ছোটবেলায়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফেল্ট অ্যান অ্যানিম্যাল প্লেজার ইন নেচার, তো বাল্যকালে বা ছোটবেলায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি প্রকৃতিতে পাশবিক আনন্দ অনুভব করেছিলেন, অর্থাৎ প্রকৃতিতে একজন পশু যেরকম আনন্দ উপভোগ করে, ঠিক ওইভাবে কবি বাল্যকালে ওই রকমভাবে সে প্রকৃতিতে আনন্দ অনুভব করেছিলেন। লাইক এ ডিয়ার হি ক্যান রেসেস ওভার দ্য মাউন্টেন্স অ্যান্ড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার্স অ্যান্ড স্ট্রিমস, তো একটা হরিণের মতো সে কবি শৈশবকালে তিনি কী করেছেন, পাহাড়ের উপর দিয়ে নদী এবং বড় নদী, ছোট নদীর তীরের উপর দিয়ে তিনি দৌড়ে দৌড়ে বেড়াতেন। It seemed as if he was running away from the nature, এমনটা মনে হয়েছিল যেন সে প্রকৃতি থেকে পালিয়ে যাচ্ছিলেন। The fact was that he loved nature, আসল কথাটা হলো যে সে প্রকৃতিকে ভালোবাসত। In the second stage, দ্বিতীয় স্তরে বা দ্বিতীয় পর্যায়ে, nature became all in all to the poet, দ্বিতীয় স্তরে প্রকৃতি কবির কাছে সর্বা বা সর্বোচ্চ হয়েছিল, যে প্রকৃতি তার কাছে সব।
দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট or waterfall haunted him like a passion. সাউন্ডিং ক্যাটারাক্ট বলতে উপর থেকে যখন পানি পড়ে তখন যে শব্দটা হয় সেটাকেই বলা হয় ক্যাটারাক্ট। সেই ক্যাটারাক্ট কবিকে একটা আবেগের মতো তাড়া করেছিল। নেচার ওয়াজ হিজ বিলাভেড, প্রকৃতি তার প্রিয়তমা ছিল। হি ফেল্ট এ ডিপ লাভ ফর দ্য টল রকস, মাউন্টেন্স অ্যান্ড দ্য জঙ্গল। তিনি কি করেছিলেন যে ওই উঁচু পাহাড় পর্বত এবং জঙ্গলের প্রতি সে গভীর প্রেম অনুভব করেছিলেন। হি লাভড অনলি দ্য সেন্সুয়াস বিউটি অফ নেচার, তিনি কেবলমাত্র প্রকৃতির ইন্দ্রিয় গ্রাহ্য সৌন্দর্যই ভালোবাসতেন সেই শৈশবকালে। অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য সৌন্দর্য বলতে বাহ্যিক যে সৌন্দর্য, প্রকৃতির বাহ্যিক সৌন্দর্যটাই তিনি শুধু ভালোবাসতেন তার শৈশবকালে। হি হ্যাড নো ফিলোসফি অফ নেচার, প্রকৃতি সম্পর্কে তার কোনো দর্শন ছিল না সেই শৈশবকালে বা ছোটবেলায়। হি লাভড দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অফ নেচার, তিনি প্রকৃতির দৃশ্য, প্রকৃতির যে শব্দ, প্রকৃতিতে যে শব্দ হইতো সেগুলো তিনি ভালোবাসতেন। হি কেয়ার্ড অনলি ফর দ্য আউটওয়ার্ড বিউটি অফ নেচার, তিনি কেবলমাত্র প্রকৃতির বাহ্যিক সৌন্দর্যটার প্রতি যত্নশীল বা যত্নবান ছিলেন। হুইচ হি স উইথ আইস অ্যান্ড ইয়ার্স, অর্থাৎ তিনি চোখ দিয়ে এবং কান দিয়ে যা দেখেছিলেন, যা শুনেছিলেন প্রকৃতি থেকে, সেটাকেই তিনি ভালোবাসতেন, সেটার প্রতি তিনি যত্নবান ছিলেন। হি লুকড অ্যাট নেচার উইথ এ পেইন্টার্স আই, তিনি একজন চিত্রশিল্পীর চোখ দিয়ে প্রকৃতিকে দেখতেন। ইন দ্য থার্ড স্টেজ, তৃতীয় পর্যায়ে, হি নো লঙ্গার কেয়ার্ড ফর দ্য পিক্টোরিয়াল বিউটি অফ নেচার, তৃতীয় পর্যায়ে তিনি প্রকৃতির চিত্রিত সৌন্দর্যের প্রতি তিনি যত্নবান হয়েছিলেন। নাও হি ক্যাম টু রিড দ্য হিডেন মিনিং অফ নেচার, এখন তিনি প্রকৃতির যে সুপ্ত বা গুপ্ত অর্থ বুঝতে পারেন। ইন দ্য রানিং ওয়াটার অফ দ্য ব্রুক, নদীর প্রবাহমান পানিতে, হি হিয়ার্ড দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, নদীর প্রবাহমান পানিতে তিনি মানবতা বা মানব জাতির যে স্থির বিষণ্ণ সঙ্গীত শুনতে পেতেন। দ্য ওয়াটার অফ দ্য ব্রুক গেভ হিম দ্য আইডিয়া অফ দ্য টিয়ার্স অ্যান্ড ট্রাবলস অফ হিউম্যানিটি, তাহলে নদীর যে পানি, সেই পানি তাকে মানব জাতির বা মানবতার অশ্রু এবং কষ্টের ধারণা তাকে দিয়েছিল। প্যান্থেইজম অর্থাৎ সর্বেশ্বরবাদ। গড স্ট্যান্ডস রিভিলড ইন নেচার, ঈশ্বর প্রকৃতিতে প্রকাশিত হয়। হোয়ার ইজ দ্য স্পিরিট গড ইন নেচার, অর্থাৎ প্রকৃতিতে কোথায় আত্মা অর্থাৎ ঈশ্বর। গড ডুয়েলস ইন দ্য লাইট অফ দ্য সেটিং সান, রাউন্ড ওশেন, লিভিং এয়ার, ব্লু স্কাই অ্যান্ড ইন দ্য মাইন্ড অফ ম্যান। তাহলে গড সে হচ্ছে অস্থায়মান সূর্যের আলোতে, গোলাকার সমুদ্রে, জীবন্ত বাতাসে, নীল আকাশে এবং মানুষের মনে বসবাস করে। গড মুভস থ্রু অল সাবজেক্টস, গড সকল বিষয়ের মধ্য দিয়ে চলাচল করে। অ্যান্ড রোলস থ্রু অল থিংস, এবং সকল কিছুর মধ্য দিয়েই তিনি আবর্তিত হন। গড ইজ অল, গড সব কিছু, অ্যান্ড অল ইজ গড, এবং সব কিছুই গড। দিস ইজ প্যান্থিজম, এটাই হচ্ছে সর্বেশ্বরবাদ। দ্য পোয়েট লাভস দ্য উডস, অর্থাৎ আমরা এখানে পেলাম গড ইজ অল এবং অল ইজ গড, এটাই হচ্ছে প্যান্থিজম। তো দ্য পোয়েট লাভস দ্য উডস, দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য ফিল্ডস, সিন্স দে আর দ্য ভিজিবল শেপ অফ গড, তাহলে কবি বন, পাহাড় এবং মাঠ ভালোবাসেন, যেহেতু এই বন, পাহাড় এবং মাঠ হচ্ছে গডের বা ঈশ্বরের দৃশ্যমান রূপ। নেচার ইজ দ্য সোর্স অফ পিওরেস্ট থটস, প্রকৃতি হচ্ছে যে বিশুদ্ধতম চিন্তার উৎস। শি ইজ দ্য গাইড অ্যান্ড গার্জিয়ান অফ
moral being. She অর্থাৎ প্রকৃতি হচ্ছে যে নৈতিক সত্তার পথপ্রদর্শক এবং অভিভাবক। অ্যাড্রেস টু দ্রৌতি, শেষ ভাগ হচ্ছে যে দ্রৌতির প্রতি কবির সম্বোধন অর্থাৎ উপদেশ। দ্য পোয়েটস সিস্টার দ্রৌথি ইজ উইথ হিম, কবির বোন দ্রৌথি তার সাথে এখন, অর্থাৎ দ্বিতীয়বার তিনি ভিজিট করতে আসছে, তখন কবির যে বোন দ্রৌথি তার সাথেই ছিলেন। হি কলস হার ডিয়ার ফ্রেন্ড, সে কবি তার বোনকে ডিয়ার ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু বলে। হিজ সিস্টার রিমাইন্ডস হিম অফ হিজ পাস্ট, তো তার যে বোন সেই বোন তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়। ইন দ্য সেকেন্ড স্টেজ, দ্বিতীয় পর্যায়ে, হি লাভড দ্য সেন্সুয়াস অর আউটওয়ার্ড বিউটি অফ নেচার, দ্বিতীয় পর্যায়ে কবি প্রকৃতির যে ইন্দ্রিয় গ্রাহ্য অথবা বাহ্যিক সৌন্দর্য ভালোবাসতেন। দ্রৌথি ইজ স্টিল অ্যাট দ্যাট সেকেন্ড স্টেজ, দ্রৌথি সেই দ্বিতীয় স্তরে এখনও আছে। অর্থাৎ কবি এখন বড় হয়ে গেছে, কিন্তু কবি যখন দ্বিতীয় স্তরে অর্থাৎ শৈশবকালে ছিল, কবির বোন এখন সেই শৈশব। অর্থাৎ কবি প্রথমবার ভিজিট করার সময় যে রকম ছিলেন, যে বয়সে ছিলেন, এখন দ্বিতীয়বার ভিজিট করার সময় কবির বোন সেই বয়সে ছিল। ইন হার আইস, অর্থাৎ কবির বোনের চোখে, হি রিডস হার পাস্ট, সে তার অতীত, তো কবি তার বোনের চোখে তার অতীত দেখতে পায়। শি ইজ হোয়াট হি ওয়ান্স ওয়াজ, অর্থাৎ কবি একসময় যা ছিলেন তার বোন দ্রৌথি এখন তাই। হি অ্যাডভাইসেস দ্রৌথি টু পুট হারসেলফ আন্ডার দ্য আই অফ নেচার, তো কবি দ্রৌথিকে উপদেশ দেয় যে তুমি নিজেকে প্রকৃতির চোখে রাখবে, প্রকৃতির চোখের অধীনে, বা প্রকৃতির ছায়া রাখবে, প্রকৃতির নজরে রাখবে। নেচার লিডস ফ্রম জয় টু জয়, প্রকৃতি আনন্দ থেকে আনন্দের দিকেই নিয়ে যায়। শি নেভার ডিসিভস এনিওয়ান হু অরশিপস হার, অর্থাৎ যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদেরকে প্রকৃতি কখনোই প্রতারণা করে না তাদের সাথে। ফর এ অরশিপার অফ নেচার, একজন প্রকৃতি প্রেমিকের কাছে, প্রকৃতির উপাসকের কাছে, লাভ ইজ অল জয়, প্রেম হচ্ছে সকল আনন্দ। একজন প্রকৃতির উপাসকের কাছে প্রেম হচ্ছে সকল আনন্দ। হি এনজয়েস পিস অফ মাইন্ড, সে অর্থাৎ যারা প্রকৃতিকে ভালোবাসবে সে হচ্ছে মনের শান্তি উপভোগ করবে। অল দ্য ট্রাবলস অফ দ্য ওয়ার্ল্ড ক্যানট ডিস্ট্রয় হিজ হ্যাপিনেস অর হিজ অপটিমিজম, যে পৃথিবীর সকল দুঃখ কষ্ট সমস্যা অস্থিরতা সেগুলো তার সুখ অথবা তার যে আশাবাদকে ধ্বংস করতে পারে না। লেট দ্রৌথি ওয়াক অল অ্যালোন ইন দ্য মুনলাইট অ্যামিডেস্ট স্টর্মস অ্যান্ড মিস্ট অব দ্য মাউন্টেন্স, তো পাহাড়ের ঝড় এবং কুয়াশার মধ্যে চাঁদের আলোয় দ্রৌথিকে একা হেঁটে যেতে দাও। If ever misfortunes befell her, she would remember his advice, namely that nature worship removes all worries and troubles. If ever misfortunes befell her, যদি কখনো দুর্ভাগ্য তার উপর নেমে আসে, অর্থাৎ দ্রৌথির উপর নেমে আসে, she would remember his advice, তখন দ্রৌথি তার ভাইয়ের যে উপদেশ সেই উপদেশ স্মরণ করবে। নেমলি দ্যাট, অর্থাৎ নেচার অরশিপ রিমুভস অল ওয়ারিজ অ্যান্ড ট্রাবলস, অর্থাৎ প্রকৃতি প্রেম বা প্রকৃতি উপাসনা সকল দুঃখ কষ্ট দুশ্চিন্তা এগুলো দূর করে। অর বাই দেন দ্য পোয়েট মাইট হ্যাভ ডাইড, অথবা ততক্ষণে কবি মারা যেতে পারেন। অ্যাট দ্যাট ফিউচার টাইম, ভবিষ্যতের সেই সময়ে, শি উড রিমেম্বার দ্য প্রেজেন্ট ভিজিট টু টিন্টার্ন অ্যাবে, ভবিষ্যতের সেই সময়ে সে দ্রৌথি কী করবে, সে এই টিন্টার্ন অ্যাবির এই বর্তমান যে পরিদর্শন সে স্মরণ করবে। ওয়ার্ডসওয়ার্থ, দ্য ওয়ার্শিপার অফ নেচার, লাভড টিন্টার্ন অ্যাবে both for its sake and for the fact that his sister was with him.
দ্য প্রকৃতির উপাসক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই টিনটন এবিকে ভালোবাসতেন। সে টিনটন এবিকে ভালোবাসতেন টিনটন এবির জন্য এবং আরেকটা ঘটনার জন্য, সেটা হচ্ছে যে তার বোন তার সাথে ছিল। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.